বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হলনগর কলেজে আয়োজিত কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিংয়ের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব ফরেন কারেন্সি ট্রানজ্যাকশন নিয়ে, অর্থাৎ এখানে বৈদেশিক বিনিময় যেটা আছে তার হিসাব রক্ষণ। এখানে আমরা বৈদেশিক বিনিময় হার জানবো, হার কীভাবে নির্ধারিত হয়, হার প্রত্যক্ষ হার, পরোক্ষ বিনিময় হার কেন পরিবর্তন হয়, তারপরে ইউএস ডলারের শক্তি এবং দুর্বলতার উচ্চ হার বনাম বর্তমান হার, অগ্রিম আগাম বিনিময় হার, বৈদেশিক বিনিময় লেনদেন কীভাবে করব, আমদানি রপ্তানি লেনদেন কীভাবে হবে, তারপরে আমাদের বৈদেশিক মুদ্রার অগ্রবর্তী বিনিময় সংক্রান্ত হাতিয়ার, তার অগ্রবর্তী বিনিময় চুক্তি, তারপর বৈদেশিক বিনিময় ম্যাট্রিক্স, তারপর সমন্বিত আর্থিক বিবরণীতে বৈদেশিক লেনদেন কীভাবে লিখব, কার্যকরী এন্টিটি থেকে কীভাবে এটা রিপোর্ট করব, সারমর্মকী পার্থক্য বিশ্লেষণ কেমনে করব, নিয়ন্ত্রণ নীতি স্বার্থ, সুনাম এবং ন্যায্য মূল্যের সমন্বয় কীভাবে করব, এগুলো হচ্ছে এটার আলোচনা। তাহলে আমরা প্রথমে যেটা জানবো যে বৈদেশিক বিনিময় কী, সেটা হচ্ছে এই যে বৈদেশিক বিনিময় হচ্ছে এক দেশের সাথে আরেক দেশের বিনিময় করা, এবং এখানে একটা বৈদেশিক মুদ্রা বিনিময় হার থাকে। 1972 সালের পূর্বে অধিকাংশ মুদ্রাই মূল্যায়ন করা হতো স্বর্ণমানের ভিত্তিতে, যেখানে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্সের স্বর্ণের মূল্য স্থির থাকতো। আর 72 সালে অধিকাংশ দেশই একটা চুক্তি সই করে সেটা স্বর্ণের চাহিদা ও যোগানের উপর ভিত্তি করে দেশের মুদ্রার মূল্য পরিবর্তনের সুযোগ পায়। এর ফলশ্রুতিতে বৈদেশিক মুদ্রা বিনিময়কারী প্রতিনিধি বা ফরেন এক্সচেঞ্জ ব্রোকার, যিনি একটি দেশের পক্ষে বৈদেশিক মুদ্রা বিনিময় করেন, এইভাবে বিনিময় হার নির্ধারিত হতে থাকে। যেমন চীন বৈদেশিক মুদ্রা বিনিময়ের জন্য একটা অফিসিয়াল স্থির হার নির্ধারণ করছে আর কি, সেটা হচ্ছে। আর অনেকের গোল্ড মান, অনেকের ডলারের মান, এইসব দিয়ে কী করে বৈদেশিক বিনিময় করে থাকে। আর বিনিময় হার নির্ধারণ করার জন্য আমাদের যেটা মাথায় রাখতে হবে যে কোনো একটি দেশের মুদ্রা অন্যান্য যে কোনো পণ্যের চেয়ে অধিক পছন্দনীয় মুদ্রা বিনিময় হার উল্লেখযোগ্য সংখ্যক অর্থনৈতিক উৎপাদক দ্বারা পরিবর্তিত হয়। এই ধরনের উৎপাদকগুলো একটি দেশের মুদ্রার চাহিদা ও সরবরাহ দ্বারা প্রভাবিত হয় আর কি। এবং এখানে যেমন কারেন্সি, তারপরে ডিরেক্ট এক্সচেঞ্জ রেট কত হবে, এটা প্রতিদিন কী হয়, মানে চাহিদা যোগানের ভিত্তিতে এটা নির্ধারিত হয় আর কি। এই জন্য দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে প্রত্যক্ষ বিনিময় হার এবং একটা হচ্ছে পরোক্ষ বিনিময় হার। ডিরেক্ট এক্সচেঞ্জ রেট যেটা, সেটা হচ্ছে একক বৈদেশিক মুদ্রা বা ফরেন কারেন্সি ইউনিট অর্জনের জন্য কত একক স্থানীয় মুদ্রা প্রয়োজন হয় তা প্রত্যক্ষ বিনিময় হারের মাধ্যমে নির্ণয় করা হয়। যেমন ডলারের ক্ষেত্রে আমরা যদি বলি, ডিরেক্ট এক্সচেঞ্জ রেট সমান ইউএস ডলার মাইনাস ইকুইভ্যালেন্ট ভ্যালু মাইনাস ডিভাইডেড বাই 1 FCU বা ফরেন কারেন্সি ইউনিট। আর পরোক্ষ বিনিময় হার একটা আছে, সেটা হচ্ছে এই প্রত্যক্ষ বিনিময় হারের ঠিক বিপরীত হচ্ছে পরোক্ষ বিনিময় হার। এখানে হবে IER সমান 1 ডিভাইড বাই DER। এই ফর্মুলা এটা কী করতে হবে, বের করতে হবে। আর চেঞ্জ ইন এক্সচেঞ্জ রেট যেটা, এটা নিয়মিতভাবেই চেঞ্জ হয় মুদ্রা রেটের মধ্যে। আর ইউএস ডলার শক্তিশালীকরণ, সেটা হচ্ছে দেখা যায় যে ইউএস ডলারের শক্তির বা দুর্বলতার উপর প্রত্যক্ষ বিনিময় হার হ্রাস বৃদ্ধি হয়ে থাকে, এবং এটা আন্তর্জাতিক যে ম্যাট্রিক্স আছে সেই ম্যাট্রিক্স অনুপাতে এটা কী হয়, নির্ধারিত হয়ে থাকে। তারপর একটা স্পট রেট আছে আর একটা কারেন্ট রেট আছে। স্পট রেট হচ্ছে উৎস হার, এমন একটা বিনিময় হার যে হারের মাধ্যমে তাৎক্ষণিক মুদ্রা বিনিময় করা হয়। আর বর্তমান হার হচ্ছে উদ্ধৃতপত্র, ব্যালেন্স শিট বা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার তারিখে যে উৎস হার বিদ্যমান থাকে তাকে কারেন্ট রেট বলা হয় আর কি। তারপর অনেক সময় অগ্রিম বিনিময় হার থাকে বা আগাম বিনিময় হার। সক্রিয় বাজার ডিলার হতে হলে কোম্পানিকে আগাম চুক্তির অধীনে অধিকাংশ বৈদেশিক মুদ্রা গ্রহণ বা প্রদান করার প্রয়োজন হয়। একটা নির্দিষ্ট তারিখে আগাম বিনিময় হার ও উৎস হার সবসময় সমান হয় না। আর বৈদেশিক মুদ্রা লেনদেনের ক্ষেত্রে নিম্নলিখিত 4টি জিনিস জড়িত থাকে। এটা হচ্ছে পণ্য বা সেবার ক্রয় অথবা বিক্রয় বা আমদানি রপ্তানি, যেটির মূল্য বৈদেশিক মুদ্রায় নিষ্পত্তি করতে হবে। বৈদেশিক মুদ্রার মান, ঋণ গ্রহণ বা প্রদান, বৈদেশিক মুদ্রার পণ্য ক্রয় বা বিক্রয়ের আগাম বিনিময় চুক্তি এবং বৈদেশিক মুদ্রা
একক ক্রয় বা বিক্রয় করা আর কি। এগুলো প্রত্যেকটাই কী করা যাবে, জার্নাল করা যাবে আর কি। যেমন আমরা যদি মনে করি যে ইউএস ডলার আমার কি করব, ধরে নিলাম যে একটা ইউএস ডলার একটা কোম্পানি, একটা জার্মান কোম্পানি থেকে ফার্নিচার করার উদ্দেশ্যে 2013 সালের 1 জানুয়ারি তারিখে ব্যাংক থেকে 5,000 ইউরো ক্রয় করলো। যদি 1 ইউরো সমান $1.20 হয়, তাহলে 5,000 ইউরো ক্রয়ের জন্য কোম্পানিকে $6,000 দিতে হবে আর কি। সেখানে জার্নাল হবে ফরেন কারেন্সি ইউনিট ইউরো ডেবিট, আর ক্যাশ হবে যা ক্রেডিট। তাহলে এইভাবে জার্নালটা কী করতে হবে আর কি। আর যদি ডলার শক্তিশালী হয় তাহলে ইউরো কী হবে, দুর্বল হবে। আর ইউরো যখন দুর্বল থাকে তখন ইউরো ধরে রাখার ফলে কোম্পানির বৈদেশিক মুদ্রা লেনদেনে ক্ষতির সম্মুখীন হয় আর কি। অর্থাৎ এখানে 6,000-এর জায়গায় যদি দাম কমে $5,500 পাওয়া যায়, তাহলে তার কিন্তু এই $500 কিন্তু তার ক্ষতি হয়ে যায়। সেটার জন্য জাবেদা করতে হবে ফরেন কারেন্সি ট্রানজ্যাকশন লস অ্যাকাউন্ট ডেবিট, ফরেন কারেন্সি ইউনিট ক্রেডিট হবে আর কি। তাহলে এইভাবে মানে বৈদেশিক মুদ্রায় লেনদেন করা যাবে। এটা টাকায় করা যাবে, ডলারেতে করা যাবে, ইউরোতে করা যাবে, এবং এর ফলে লাভ বা ক্ষতি হতে পারে আর কি। আর বৈদেশিক মুদ্রার আমদানি রপ্তানি সংক্রান্ত যে সমস্ত লেনদেন থাকে আর কি, সেখানে লেনদেনের যে ডেটে ঘটবে সেখানে একটা তারিখ থাকবে, ব্যালেন্স শিটের ডেটটা আবার আলাদা হবে, আর নিষ্পত্তির তারিখটা আবার কী হবে, আলাদা হবে। এই ক্ষেত্রে আমরা একটা অঙ্ক হিসাব করতে পারি আর কি, ধরতে পারি। যেমন আমরা ধরে নিলাম যে অন December 1, 2013 a US firm purchased 100 unit of inventory from a French firm for 55 lakhs euro to be paid in March 1, 2014. The firm fiscal year ended December 31st. Assume further that US firm did not engage in any form of hedging activity. The spot for the euros at the various times are is as follows. মানে অর্থাৎ ট্রানজ্যাকশন ডেট হলো December 1, তখন 1 ইউরোতে 1.05 পাওয়া যেত। ব্যালেন্স শিট ডেট হচ্ছে December 31, তখন 1 ইউরোতে 1.08, প্রথমটা ছিল 1.05, পরেরটা হলো 1.08, আর সেটেলমেন্ট ডেটে যা এটা 1.07 হয়েছে আর কি। তাহলে এক্ষেত্রে ইউএস ডলার লেনদেনের তারিখ December 1-এর নিম্নলিখিত জাবেদাগুলো কিন্তু তাকে লিখতে হবে। অর্থাৎ পারচেস অর ইনভেন্টরি স্পট রেট হবে যে 1.05 করে 5 লাখ ইউরোকে, তাহলে 5,25,000 ইউরো ডেবিট, আর অ্যাকাউন্টস পেবল হবে ক্রেডিট। এই ফিগারটা কিন্তু 5,25,000 টাকায় হবে, কারণ সে ট্রানজ্যাকশন ডেটে 1 ইউরো 1.05 করে সে পারচেস করছে। আর উদ্বৃত্তপত্র তৈরির তারিখে প্রদেয় হিসাব যেটা বৈদেশিক মুদ্রায় নির্দেশিত, সেটাকে স্পষ্ট বিনিময় হার বা স্পট এক্সচেঞ্জ রেট বলে। সেদিন দেখা গেছে যে দরটা হচ্ছে 1.08 করে, তাহলে তার কিন্তু কী হয়ে গেছে, লস হয়ে গেছে। যে 1.05 থেকে 1.08-এ চলে যাওয়াতে ট্রানজ্যাকশন লস হচ্ছে 15,000, অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে 15,000। তাহলে এইখানে তাহলে 1.08 করে হওয়াতে তার কিন্তু লস হয়ে গেল $15,000, কারণ সে 5,25,000 টাকা ট্রানজ্যাকশন ডেটে লিখছিল, কিন্তু ব্যালেন্স শিট ডেটে যে তাকে 5,40,000 টাকা দেখাতে হচ্ছে, অর্থাৎ 15,000 ইউরো তার এই জায়গায় লস আছে। আবার দেখা গেল যে সে যে সেটেলমেন্টের ডেটে যে এই ডলারের দাম 1.70 হয়ে গেছে, তাহলে সেখানে কিন্তু তার আবার গেইন হয়েছে। সেটা হলো অ্যাকাউন্ট পেয়েবল ইউরো ট্রানজ্যাকশন গেইন, কারণ 5,000 ইউরো তার কী হয়েছে, গেইন হয়েছে। কারণ 1.08 করাতে তার 5,40,000, কিন্তু সেদিন যেহেতু ডলারের দাম একটু কমে গেছে, 1.07 হয়েছে, তাহলে তার 5,35,000 টাকা পেমেন্ট দিতে হচ্ছে। তাহলে 5,40,000 টাকা না দিয়ে তাকে পেমেন্ট দিতে হচ্ছে 5,35,000। এই 5,000 ইউরো তার কী হচ্ছে, গেইন হচ্ছে। তাহলে ঠিক এভাবে আমরা কী করব, 3টা এন্ট্রি আমরা করব। প্রথমটা হবে যেই ডেটে আমরা ট্রানজ্যাকশন করব সেই ডেটের তারিখ অনুযায়ী। তারপর আমরা ব্যালেন্স শিটের ডেটে আমরা দেখব যেটা যদি রেট একই থাকে তাহলে লাভ ক্ষতি হচ্ছে না, আর যদি একই রেট না থাকে সেখানে কিন্তু লাভ ক্ষতির ক্যাপিটাল লস বা ক্যাপিটাল গেইন যেটাই হোক, ট্রানজ্যাকশন গেইন বা ট্রানজ্যাকশন লস, এটাকে কী করতে হবে, হিসাবভুক্ত করতে কিন্তু অবশ্যই হবে। আর সর্বশেষ আমরা ডেট পাবো, সেটা হচ্ছে ব্যালেন্স শিট ডেট। সেখানে আমরা দেখব যে এটা কি তার লস হয় নাকি
ক্ষতি হয় আর কি। তাহলে এই তিনটা জিনিস নিয়ে কিন্তু কী করতে হবে, কাজকর্ম করতে হবে আর কি। তাহলে এইখানে কিন্তু অঙ্কে করার প্রয়োজন লাগবে আমাদের। ফরেন এক্সচেঞ্জে আমাদের যে তিনটা যে ডেট, ট্রানজ্যাকশন ডেট, ব্যালেন্স শিট ডেট এবং সেটেলমেন্ট ডেট, এর ফলে লাভ লোকসান কী হচ্ছে এগুলো কিন্তু কী করা লাগবে, অবশ্যই দেখা লাগবে এবং অঙ্ক কিন্তু এটা আসবে। তারপরে মানে আমাদের যেটা অঙ্কের জন্য প্রস্তুতি নিব এবং থিওরিগুলো দেখব। এই ছিল আজকে আলোচনা। পরবর্তী আলোচনা দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।